আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিরাপত্তা, আইনের শাসন এবং রাষ্ট্র পরিচালনায় ভবিষ্যৎ নিয়ে বা রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। ধনঞ্জয় কুমার দাস, আপনাকে স্বাগত এই আয়োজনে। আপনার কাছে আমি প্রথমেই যে প্রশ্নটি আসলে করতে চাই তা হলো, আপনাকে প্রথমে ওএসডি এবং পরে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকার বলেছে আপনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সরকারি নির্দেশ অমান্য করেছেন এবং আপনার বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। একই অভিযোগ আমার বিরুদ্ধেও আছে এবং আমাকেও সেই কারণে চাকুরিচ্যুত করা হয়েছে। আপনার ভাষ্যটা কি? এটি কি আসলে একটি নিয়মতান্ত্রিক বিভাগীয় ব্যবস্থা ছিল, নাকি রাজনৈতিক পরিচয় আরোপ করে আপনাকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার একটা পূর্ব পরিকল্পিত প্রক্রিয়া? প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই কথাগুলো, আপনার যে প্রশ্ন, এই প্রশ্নটা প্রাসঙ্গিক এবং এই কথাগুলো আমাকে অনেকেই বলেছে, অনেকেই জিজ্ঞেস করে থাকি। আমাকে এখন আমি 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 ছাত্রলীগের মতাদর্শে অথবা আওয়ামী লীগের মতাদর্শে অথবা বঙ্গবন্ধুর আদর্শে অথবা মুক্তিযুদ্ধের চেতনায় আমি বিশ্বাস করি, এটা আমার আজন্ম বিশ্বাস। কিন্তু আমি কখনো আওয়ামী লীগার ছিলাম না। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমি আপনাকে এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো কর্মকর্তা অথবা কেউ যদি আমাকে বলতে পারে আমার কোনো সিদ্ধান্ত অথবা কোনো দায়িত্বে আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করেছি, যে কেউ বলতে পারে, ঘোষণা দিয়েও বলতে পারে আমি এটা করিনি। আমি চেষ্টা করেছি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার দায়িত্বটা পালন করার, অর্পিত দায়িত্ব। সেখানে কোনোভাবেই দল মত আসেনি। কিন্তু এরপরও যেহেতু আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধের যে কোনো কিছুর প্রতি আমার একটা সফট কর্নার থাকবে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, আমাকে এখন আওয়ামী লীগার বানিয়ে দেওয়া হয়েছে। ফলে আমি ধনঞ্জয় দাস, আপনাদের তো মানে মানে যেটা অলিখিত শপথ বা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য থাকতে হবে, সংবিধানের প্রতি আনুগত্য থাকতে হবে। এটা তো আপনার আপনার মানে সরকারি কর্মকর্তা হিসেবে আপনার শপথ, জনগণের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, তাই না? আপনাকে এখন একদম বানিয়ে দেওয়া আমাকে আওয়ামী লীগার বানিয়ে দেওয়া হয়েছে। ফলে আমি এখন অনেকটা রাজনৈতিক ব্যক্তিত্বদের অথবা রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেই পারি। নিশ্চয়ই বলুন, আমি চাই আপনি এটা আমি বলতেই পারি। এবং আমি এখন সরকারি চাকরিতে নাই, আমাকে অবৈধভাবে অপসারণ করা হয়েছে। এবং আমি যেটা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন সেটা উনি বিশ্বাস থেকে বলেন। ফলে উনি যদি বলেন দেশে ফিরবেন, উনি দেশে ফিরবেন। কিভাবে ফিরবেন এটা আমরা জানি না, কিন্তু উনি ফিরবেন। এবং ফিরে আসলে যেটা হবে, বাংলাদেশ যেই আমরা বলতাম যে উন্নয়নের মহাসড়কে গিয়েছে, উনি ফিরে আসলে হয়তো উন্নয়নের মহাসড়কে আমরা যাওয়ার চেষ্টা করব। কিন্তু এই আমলাতন্ত্রকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এইটা করতে হয়তো আরো 15-20 বছর লাগবে। এখান থেকে বাংলাদেশের যে ক্ষতিটা আসলে হয়ে গেছে, এটা রিকভারি করা কখনোই সম্ভব না। এবং আমি জানি না, বাংলাদেশের মানুষ হয়তো শেখ হাসিনাকে বরণ করার জন্য অপেক্ষা করছে। আপনাকে আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই পুলিশ বাহিনী নিয়ে। বাংলাদেশের পুলিশ বাহিনী এই 21-এর মানে 2024-এর মানে আগস্টের পরে আর আসলে ঘুরে দাঁড়াতে পারছে না। আপনি দেখুন, সর্বক্ষেত্রে মব হচ্ছে, নিষ্ক্রিয়, মানে মানে অন্যায় হচ্ছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে। এটা কি আসলে ইন্ডেমনিটি, যাদেরকে পুলিশ মানে পুলিশকে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার ফল, নাকি আসলেই পুলিশ বাহিনী একটা ছত্রাখান অবস্থায় আছে এবং একের পর এক পুলিশ কর্মকর্তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে? না, আমি আপনাকে বলি, সাম্প্রতিককালে আপনারা জানেন যে ভারতে ককরোচ আন্দোলন হয়েছে এবং সরকার কিন্তু এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে এবং অনেকেই এটাকে বাংলাদেশের সাথে তুলনা করতে চেয়েছে। আমি বলেছি এটা কখনো হবে না। হবে না এই কারণে, ইন্ডিয়ার জনগণ কখনো কোনো পুলিশকে মেরে ঝুলিয়ে রাখবে না। বাংলাদেশে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনি যখনই বলেন পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ভিডিও খুব ভাইরাল, যে একটাকে মারি আরেকটা আসে, এরকম ছোট্ট অংশটা কিন্তু এসেছে। বা এটার যে দীর্ঘ ভিডিও সেটা কিন্তু আসলে হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের লাশটা যে ঝুলিয়ে রাখা হয়েছে, আপনারা সেটা উদ্ধার করতে পারছেন না কেন, 3 দিন ঝুলছে কেন? সেই প্রেক্ষাপটে ওখানকার যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সে বলেছিল যে স্যার, আমরা তো আগে যে সামনে যেতে পারছি না, আমরা হয়তো একটা গুলি করি
কিন্তু ওরা অনেকেই চলে আসে। গুলি করে মানে মারার জন্য গুলি করে না, এই গুলি হচ্ছে দেওয়ার জন্য। ছড়িয়ে দেওয়ার জন্য। ফলে এই ভিডিওটাকে তো দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। তো বাংলাদেশে পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে এবং পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে, এই ইতিহাস তো বাংলাদেশে নেই। একটা বাহিনীকে আপনি যদি মারার জন্য ইন্ডিমিনিটি দেন, সেই বাহিনী তো পরে দায়িত্ব নিয়ে কখনোই কাজ করতে পারবে না। এবং যে কর্মকর্তারা সফলভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে, আমি তো এটা গর্ব করে বলবো, বাংলাদেশের আইন শৃঙ্খলা এই পর্যায়ে ছিল, রাত 12টায়ও যদি কেউ খালি রাস্তায় হেঁটে যেত তার মধ্যে ভয় ছিল না। এইটুক নিরাপত্তা আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে দিয়েছে, নিশ্চিত করেছে, এবং তার ক্রেডিট পুলিশের। ধনঞ্জয় দাস, এই পুলিশকে যখন আপনি মেরে ঝুলিয়ে রাখবেন, সেই পুলিশ আপনার জন্য কেন কাজ করবে? আমি প্রশ্নটি করতে চেয়েছিলাম যে তারেক রহমানের সরকার তো নিজেদেরকে রাজনৈতিক সরকার বলে দাবি করছে, কি করে এই সরকারটি সার্ভাইভ করবে? এবং যে কারণে ধরেন জুলাই সন্ত্রাসীরা এখন বড় বড় গলায় তারেক রহমানকে প্রতিদিন নামাচ্ছে, প্রতিদিন ফেলে দিচ্ছে, এবং মানে হেন নোংরা কথা নেই যা বলা হচ্ছে না। আসলে মানে বাংলাদেশ কি আসলে একটা ধরেন ফেইল্ড স্টেটের মতো হয়ে গেল? মানে ধরেন পুলিশে কার্যকর নয়, সেনাবাহিনী কার্যকর নয়, কারণ সেনাবাহিনী কিন্তু এখনো পর্যন্ত ইয়ে থেকে ওঠেনি, মাঠ থেকে সরানো হয়নি, এখনো তারা অফিসিয়ালি মাঠে আছে কোনো ঘোষণা দিয়ে। এরপরেও যদি প্রতিদিন 11টি মানে লিখিত বা নথিভুক্ত খুনের ঘটনা ঘটে, মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আমরা তো একটা ফেইল্ড স্টেট। তাহলে আমরা ডেফিনেটলি ফেইল্ড স্টেট। আমাদের আইন শৃঙ্খলা যে পর্যায়ে গিয়েছে এবং আমাদের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এইটা ম্যানেজমেন্টের, আপনি গত বাজেটেও কি কোনো নির্দেশনা পেয়েছেন যে এই বাজেট দিয়ে আমার এই কিছু হবে? আমরা শুধু কার্ড দিচ্ছি, এই কার্ডের ভর্তুকি দেয় অথবা যে টাকা অর্থ আসবে সেটা কোত্থেকে আসবে? আমরা শুধু বলছি আমাদের রেমিটেন্স আসছে এবং আমাদের রিজার্ভ বাড়ছে। আপনি রিজার্ভ দিয়ে কি হবে? আমাদের আওয়ামী লীগ সরকারের এই যে উন্নয়নের সবচেয়ে বড় সফলতা কোথায় ছিল জানেন? আমাদের কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুব ছিল না, কিন্তু আমাদের যে ইন্টারনাল যে ইনভেস্টমেন্ট, মানুষের যে, আপনি যদি বলেন যে দুর্নীতি হয়েছে, আমি মেনেই নিলাম যে একটা ডেভেলপিং কান্ট্রিতে প্রকল্প করতে গেলে দুর্নীতি হবে, কিন্তু সেই দুর্নীতির টাকাটা তো আরেকজন রিইনভেস্ট করেছে আমার দেশে। ফলে আমার যে এই যে ডোমেস্টিক গ্রোথ, এইটা তো নষ্ট হয়ে গিয়েছে। আপনি গাজী টায়ার পুড়িয়ে দেবেন, ভবিষ্যতে কেউ আরেকটা গাজী টায়ার করবে না। ফলে আমার দেশের যে এই যে মানুষের যে আস্থা সংকট, এই সংকট আগামী 10-20 বছরে ফিরে আসবে না। কারণ সে মনে করবে আমি 18 বছর যদি একটা কারখানা চালিয়ে যাই, 18 বছর পরেও এই কারখানা পুড়িয়ে দিতে পারে এবং আমি সেদিন পথে বসে যাব। এই বাংলাদেশ আর কখনো, এই কনফিডেন্স আনার জন্য আমাদেরকে হয়তো আরো 20-25 বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশ তো এখন ভঙ্গুর রাষ্ট্র এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র, এবং এই ব্যর্থ রাষ্ট্রের প্রধানমন্ত্রী মানুষ যখন বন্যায় ভাসে তখন সেলফি তুলে ফেসবুকে দেন। অশেষ ধন্যবাদ ধনঞ্জয় দাস। আমরা আসলে মানে আপনি যে কথা বললেন এরপরে আসলে খুব বেশি মানে শেষ করার মতো কথা আর থাকে না, কারণ বাংলাদেশটা তো আমাদের দেশ, আমাদের রক্তক্ষরণ, আমাদের কষ্ট, আমাদের এই স্বদেশ থেকে নির্বাসিত জীবনের কষ্ট, এটা হয়তো অনেকে অনুধাবন করতে পারবে না, কিন্তু এই কষ্টের মধ্য দিয়ে হয়তো আমরা আরো শক্তিশালী হব এবং বাংলাদেশে আমরা ফিরে, বাংলাদেশ আবার বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হবে, এটা আমার বিশ্বাস। আমি যেন এই বিশ্বাস রেখে এবং দেখে মৃত্যুবরণ করতে কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে পা রাখতে না। আমি যে ডটগুলোর কথা বলছি সেটা ধরুন আপনি বললেন যে ডিজিএফআই বা সামরিক গোয়েন্দা সংস্থা বলছে তারা নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু ধরুন আমি যতখানি ইনভলভ ছিলাম বা যতটুকু দেখেছি সেই সময় ভেতরের ব্যাপারটা, যে অনেক ছাত্র নেতাই যারা এখন এনসিপির বড় নেতা এমপি হয়ে গেছেন, তারা কিন্তু তখন আলোচনার জন্য তৈরি ছিলেন এবং তারা অর্থ নেগোশিয়েট করছিলেন যে কে কত পেলে আন্দোলন থেকে সরে যাবে। বিষয়টি জানা আছে? বিষয়টি জানা আছে, এবং এটা ধরেন এই নেগোসিয়েশনটাও কিন্তু যখন আলোচনা এসেছে তখন ডিজিএফআই বলেছে এটা যদি করতে হয় তারাই করবে। মানে বিষয়টা এরকম ছিল যে, আমি এখন বলবো বাংলাদেশে কোনো আন্দোলন, রাজনৈতিক আন্দোলন অথবা প্রেক্ষাপটের পরিবর্তন, আমরা যেটাকে উত্তরপাড়া বলি, সেই সেনাবাহিনীর ইঙ্গিত ছাড়া কিন্তু হয়নি। আপনি যদি 75-এর কথা বলেন, পট পরিবর্তন, এই সামরিক বাহিনী ইনভলভ ছিল। আপনি যদি এরপরে জিয়া রহমানের হত্যাকাণ্ড বলেন, সামরিক বাহিনী ছিল। 90-এর গণ অভ্যুত্থান বলেন, সেনাবাহিনী
বিক্রি না করলে হয়তো আমার এরশাদ ক্ষমতায় থাকতেন। এবং যতবার আপনি 111-এর কথাও যদি বলেন, সামরিক বাহিনী ছিল, ফলে এই আন্দোলনে সামরিক বাহিনীর ভূমিকা ছাড়া কখনোই সম্ভব ছিল না। এখন তো আমি বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী মানে সরকারের বাইরে চলে যায়, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তারাই মনে করে যে তারা একটা নতুন সরকার গঠন করবে, এটা তো বোঝা গেছে। এবং মানে বোঝা গেছে। এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং একজন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে আগের দিনও আনুগত্য স্বীকার করা একজন সেনাপ্রধান, পরের দিন যখন মাননীয় প্রধানমন্ত্রীকে চলে যেতে বাধ্য করা হলো এবং তখন উনি টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বলেন যে আমি দায়িত্ব নিলাম, আর কোনো সমস্যা হবে না। কতটা কনফিডেন্স ওনার আগে থেকে থাকলে উনি এই কথা বলতে পারেন যে আমি দায়িত্ব নিলাম? উনি দায়িত্ব নেওয়ার কে? আমার দুটো প্রশ্ন আরো একবার যেতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি আরেকটু যদি বিস্তারিত বলেন যে ওই যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা। আমি যতখানি জানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ব্যক্তি এই নেগোসিয়েশনের মধ্যে ছিল, তাকেও ডিজিএফআই ইনভলভ করেছিল এবং একটা টাকার অ্যামাউন্টের গল্প আমরা জানতাম। আপনি কি এই ব্যাপারে কিছু জেনেছিলেন বা জানতেন? আপনাদের ভেতরে কি কোনো আলোচনা হয়েছিল? না, এইটা নিয়ে আমাদের সাথে আলোচনা হয়নি, কিন্তু আমি যদি ধারাবাহিক বলি, আমি বলবো যে এই আলোচনা থাকার পরেও এটা হতে দেওয়া হয়নি। আচ্ছা, হয়তো হয়ে গেলে হয়ে যেত, হতে দেওয়া হয়নি। এটার আমি আবারও যদি ধারাবাহিকভাবে ধরেন আন্দোলনের সময় বলি, 18 তারিখের কথা আপনি উল্লেখ করেছেন, 18 জুলাই, 19 জুলাই তো সেনা মোতায়েনের একটা সিদ্ধান্ত আসলো এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি আবার বিভিন্ন সময় বলেছি যে দুটো সামালি গিয়েছিল, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল শুধুমাত্র সান্ধ্য আইন জারি করা হবে এবং বাকিটা পুলিশ এবং পলিটিক্যাল নেগোসিয়েশনের মধ্যে হবে। এবং সান্ধ্য আইন জারির বিষয়টা এসেছে এই কারণে, আপনারা জানেন যে মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন, বিভিন্ন স্থাপনায় আগুন, এগুলোকে এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য সান্ধ্য আইন জারি করা হবে। এবং সেনা মোতায়েনের প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত তখনও দেননি, কিন্তু ওই যে কোর কমিটির আলোচনা, সেখানেই বসে সিদ্ধান্ত হয় যে সেনা বাহিনী মোতায়েন না করলে হয়তো এই আন্দোলনকে দমন করা যাবে না। তার মানে উত্তরপাড়ার যে নেক্সাস, তারা এটাকে এমন ভাবে করেছে। এবং ছোট্ট কিছু উদাহরণ, মানুষকে কিভাবে উস্কে দেওয়া হয়েছে। আপনি নাহিদ ইসলামকে ধরেন পিক করে নিয়ে গেছে ডিজিএফআই এবং তাকে মেরে মারধর করে তাকে 300 ফিটে ফেলে রেখে এরপরে আবার গণস্বাস্থ্যে ভর্তি করা হয়। তারপরে তার বিভিন্ন নির্যাতনের চিহ্ন, এটাকে আরেকটু এক্সপেডিট করে বিভিন্নভাবে ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। ফলে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ হইতেই পারে। এবং তারপরে তাকে এনে হারুন সাহেবের কাছে সোপর্দ করা হয়। এটা পরের অংশ। তারপরে সে তো বলছি, তাকে তো প্রথম আটক করে ডিজিএফআই এবং তারপরে এনে তাকে দেওয়া হয় হচ্ছে হারুন সাহেবের কাছে। এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়, সে বক্তৃতা দেয়, যারা ওই বক্তৃতা দেয় তো সে তার নির্যাতনের চিহ্ন দেখায়। এরপরে 5 জনকে ধরে নিয়ে যায়, সেটাও ডিজিএফআই নিয়ে যায়। এবং ডিজিএফআই তাদেরকে নিয়ে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তাদেরকে কেন ধরে রেখেছো, এবং যখন আইনজীবীরা প্রশ্ন তুললো যে তারা কোথায়, এবং যদি সরকারও যা তাদেরকে হেফাজতে নেয় 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এটা আমার সাংবিধানিক রাইট। তো এই প্রশ্ন যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তখন ওনারা আবার কোর কমিটির মিটিং এ বসলেন, তাহলে আমরা কি করব? দোষটা শেষ পর্যন্ত ডিবির হারুনের উপরে গেল। হারুন কিন্তু এটা কিছুই জানে না এবং হারুনের কাছে হস্তান্তর করা হলো। এবং আমি মানে আরো যখন ডিগ করা শুরু করি এই ঘটনা প্রবাহ, 5ই আগস্টের দিন, আমি 5ই আগস্ট চলে যাচ্ছি কিন্তু আমি আবারও আসবো আপনার কাছে। 5ই আগস্টের দিন সকালবেলা উত্তরা যখন ছেড়ে দেয়, তখন বনানীতে হারুন সাহেব ছিলেন বোধহয়, এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে সেনাবাহিনী বলে সরে যেতে। এবং 5ই আগস্ট সকালের যে ঘটনা, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর, যিনি এসএসএফ এর ডিজি ছিলেন আগে, পরে যদি উনি ছিলেন না, জেনারেল মুজিব, ওনার মুখ থেকে শোনা। 5ই আগস্ট সকালবেলা উনি সেনা প্রধানের কক্ষে উপস্থিত ছিলেন এবং সাভারের জিওসি যখন সেনা প্রধানকে ফোন করেছিলেন যে উত্তরা এবং যাত্রাবাড়ি দিয়ে লোকজন আসছে, আমরা কি করব, সেনা প্রধানের উত্তর ছিল লেট দেম কাম। এবং জেনারেল মুজিব যখন প্রশ্ন করলেন যে স্যার আপনি এটা কি বলছেন, তখন উনি উত্তর দিয়েছিলেন হু ইজ কমান্ডার ইন চিফ। এবং জেনারেল মুজিব তখনই বুঝেছিলেন যে পাশা হয়তো উল্টে গেছে, উনি ওখান থেকে বের হয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন।
ধনঞ্জয় দাস, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। দীর্ঘদিন ধরে বা মানে বেশ কয়েক বছর ধরে আমরা বুঝতে পারছিলাম, বিশেষ করে বেনজির আহমেদের আমল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম পরস্পরে পুলিশ এবং সেনাবাহিনীর ভেতরে একটা টানাপোড়েন চলছে। পুলিশকে শেখ হাসিনা ক্ষমতায়ন করেছেন এই অজুহাতে বেশ অনেকগুলো মানে আমরা জানতে পেরেছিলাম যে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে বেশ একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে, এবং এমন কথাও বলা হয়েছে যে এর আগে গণভবন আক্রান্ত হওয়ার ঘটনা ঘটার চেষ্টা করছিল এবং পুলিশ সেটাকে নিরসন করেছে। আপনার কি এই বিষয়ে কিছু জানা আছে? আমি একটু জানতে চাই আসলে। না, এই টানাপোড়েন তো পুলিশের সাথে বরাবরই ছিল এবং আপনারা জানেন যে এখন তো অনেক সেনা কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন র্যাবের কমান্ডার ইন চিফ হচ্ছে পুলিশের, তার নিচে যারা ছিলেন সবাই হচ্ছে সেনাবাহিনী থেকে। ফলে পুলিশের অধীনে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল অথবা মেজর তারা চাকরি করছেন, এই ধরনের একটা ক্ষোভ তো ছিল। এবং র্যাবের অনেকগুলো অপকর্ম আমি যদি বলে থাকি, যদি এই র্যাব সৃষ্টি করেছে বিএনপি দানব হিসেবে এবং এটা লিগেসি বহন করেছে আওয়ামী লীগ, এবং এই যে সেনা কর্মকর্তাদের অনেক অপকর্মের দায় সরকারকে নিতে হয়েছে, এইটার বিষয়ে অনেক সময় র্যাবের যিনি প্রধান ছিলেন তিনিও হয়তো জানতেন না। এবং ডিরেক্টর ইন্টেলিজেন্স এবং অপারেশন এরা সেনাবাহিনী থেকে আসে এবং এদের নির্দেশনা ওখান থেকেই আসে। র্যাব, হ্যাঁ বলুন। এই টানাপোড়েন শুধু এখানে না, এবং আমি আমার একটা ব্যক্তিগত বিষয় বলি। আমার বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে আমি রয়ের এজেন্ট, এবং যেহেতু আপনার নাম দাস, এটা আমার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বা দায়িত্বে থাকা অবস্থায় আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে ডিজিএফআই এবং এনএসআই যে আমি রয়ের এজেন্ট। এটার কারণ হচ্ছে একদম প্রথম যদি বলি এক কথায়, 2004 সালে আমি চাকরিতে যোগদান করার পরে আমাদের একটা মিলিটারি অ্যাটাচমেন্ট হয়, আপনি জানেন, ট্রেনিং এর মতো। সমাপনী দিনে সিভিল মিলিটারি রিলেশনশিপ নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হয়। সেই প্রেজেন্টেশনে ক্যান্টনমেন্টের ভিতরে দাঁড়িয়ে আমি বলেছিলাম বাংলাদেশের সিভিল মিলিটারি রিলেশনশিপ কোনোদিনই উন্নত হবে না যতদিন পর্যন্ত যে কোনো ক্রাইসিসে সেনাবাহিনী মাঠে নেমে প্রথম শব্দটা উচ্চারণ করে ব্লাডি সিভিলিয়ান। এবং এই একমাত্র বাহিনী যারা বাংলাদেশের দুজন সরকার প্রধানকে হত্যা করেছে, বাহিনী সরাসরি যুক্ত অথবা বাহিনীর কেউ যুক্ত। ফলে এই মিসট্রাস্ট যতদিন জনগণের মনে থাকবে, কোন সাধারণ জনগণ কিন্তু আমার কোন সরকার প্রধানকে হত্যা করে নাই, এই মিসট্রাস্ট মানুষের মধ্যে যতদিন থাকবে ততদিন সিভিল মিলিটারি রিলেশনশিপ হবে না। এই যে বক্তব্য আমি একজন জুনিয়র অফিসার তখন দিয়ে এসেছিলাম, এই আপনারা জানেন যে ওখানে কে কি বলে সবই রেকর্ড থাকে। ওই রেকর্ডের ফল অথবা ওই বক্তব্যের ফল আমাকে এখনো বহন করতে হচ্ছে। নিঃসন্দেহে দাস আছে, আমার নামের সাথে দাস আছে, ধনঞ্জয় দাস, এবং অনেক দাসের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে যাদের সাথে আমার কোনোদিন হয়তো দেখা হয়নি। আমি 5ই আগস্ট নিয়ে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে ধরুন আমরা বলছি, সবাই বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনাকে তো সামরিক বিমানে করে রেখে আসা হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টটা সম্পর্কে আপনার যতটুকু জানা আছে সেটা একটু শেয়ার করবেন কিনা? না, এইটা তো প্রথম কথা হলো, আমরা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বহুবার ওনার বক্তব্যেই বলেছেন যে অ্যারেঞ্জমেন্ট আসলে কি হয়েছে। ফলে উনি যেটা বলেছেন এর বাইরে আমাদের জানার আসলে কিছু নাই। তারপরও আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে ওনাকে তো বাধ্য করা হয়েছে। উনি হয়তো জানতেন যে উনি গোপালগঞ্জ যাচ্ছেন, এটা কিন্তু উনি বলেছেন। এবং ওনাকে হেলিকপ্টারে উঠে তো আর ভারতে নিয়ে যাওয়া যাবে না, তাহলে সামরিক হেলিকপ্টারটা কোত্থেকে আসলো, এবং যেই বিমানটা প্রস্তুত ছিল সেই বিমানটা কোত্থেকে আসলো। একটা বিমান যখন প্রস্তুত করা হয় এটা কিন্তু 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার বিষয় না। ফলে এইটা আমার কাছে মনে হয় সেনাবাহিনীর কোনোভাবেই আগে থেকেই কোনো পরিকল্পনা হয়তো ছিল। এবং আমরা যেটা শুনি যে যশোর এয়ার বেসটাকে রেডি রাখা হয়েছিল, ওনাকে হয়তো ওখানে নামানো হবে অথবা কাউকে রিকোয়েস্ট করা হবে ওনাকে নিয়ে যাওয়ার জন্য, এইটা আমাদের শোনা যেটা অংশ। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার বাইরে আসলে কোনো বক্তব্য আমি মনে করি না গ্রহণযোগ্য, কারণ উনি নিঃসন্দেহে নয়। কিন্তু ধরুন যে বিমানটি গেছে আবার ফিরে এসেছে এবং সেনাবাহিনীর ভেতরেই আছে এবং সেই সেনা কর্মকর্তারা কাজ করছেন, সেনাবাহিনীতে কাজ করছেন, তাহলে তুমি পালিয়ে যাননি। এবং এসএসএফ-এর যে ডিজি ওনাকে পৌঁছে দিয়ে এসেছেন, তিনি আসার পরে ইউনূস সরকারের এসএসএফ-এর ডিজি হিসেবে অনেকদিন দায়িত্ব পালন কাজ করেছেন। সুতরাং এটা তো আসলে মানে খুবই হাস্যকর শোনায়।
ধনঞ্জয় দাস, আমার কাছে ধরুন ঠিক আছে 5 আগস্ট ঘটে গেছে, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেছে এবং তারপরে প্রশাসনের যে ব্যাশিং শুরু হয়েছে, প্রশাসনকে যেভাবে মানে তার মূল্য দিতে হয়েছে, বাংলাদেশের মানে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে তো এইভাবে এরকম ঘটনা আসলে কখনো ঘটেনি। এই মুহূর্তে মানে আপনি ব্যক্তিগতভাবে না, আপনি পুরো প্রশাসনকে আপনি কিভাবে দেখছেন, যে কি অবস্থায় আছে আমাকে বলেন তো। এই এক কথায় যদি বলতে হয়, আমাদের বর্তমান যে সরকার অথবা অন্তর্বর্তীকালীন যে যে অবৈধ সরকার, তাদের আদর্শ কিন্তু পাকিস্তান ব্যুরোক্রেসি বলেন, অথবা পাকিস্তানি আমলাতন্ত্র, অথবা পাকিস্তানি সামরিকতন্ত্র যেটা বলেন, এরকম একটা আদর্শ কিন্তু তাদের মধ্যে ছিল। না, শুধু আদর্শ থাকবে কেন, ওরা তো আসলে মানে প্রকাশ্যেই ঘোষণা দিয়ে প্রকাশ্যে নাসিমুল গনি ওখানে গেলেন, ওরা এলো, ওরা এসে মিটিং করলো, অনেকগুলো ট্রেনিং হলো এবং একাধিকবার বাংলাদেশ থেকে কর্মকর্তারা পাকিস্তান গেছেন, পাকিস্তানি কর্মকর্তারা ঢাকায় আসেন, এটা তো নিয়মিত ঘটনা। হ্যাঁ, ফলে আমাদের পাকিস্তানে আপনারা জানেন যে ব্যুরোক্রেসি বলে কিছু আসলে নেই, নেই নেই আসলে। ফলে বাংলাদেশেও থাকবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং এটা অনেকগুলো উদাহরণ আপনি যদি দেখেন, আপনি স্বাভাবিকভাবেই দেখবেন। সম্প্রতি আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো কর্পোরেশনের চেয়ারম্যান বা প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। এমনকি কোনো না কোনো ভাবে দলের সাথে নির্বাচন জড়িত। কমিশনের একজন কমিশনার হিসেবে তো নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির বিএনপি যিনি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন। ফলে এই যে আমলাতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, আপনারা জানেন বাংলাদেশের বাজেট অনেক বড় বাজেট, এবং ডেভেলপমেন্ট বাজেট কিন্তু কোনো মন্ত্রণালয় কিন্তু খরচ করে না। মন্ত্রণালয় খরচ করে তার এই কর্পোরেশন, তার সংস্থা, তার যে ডিপার্টমেন্ট, এদেরকে দিয়ে। আপনি যদি এই সংস্থায় এমন একজনকে বসান যার কোনো আমলাতন্ত্রের ভিতরে কাজ করার অভিজ্ঞতা নাই, তাহলে তো বোঝা যাচ্ছে যে এই সরকার আমলাতন্ত্রকে ভেঙে দিতে চাচ্ছে এবং কোনো একটা গোষ্ঠী সেই সুযোগটা নিতে চাচ্ছে। আমরা যাদেরকে বলি, যারা বহুদিন ধরে এই আমলাতন্ত্রের বিরুদ্ধে কথা বলে আসছে, ধরেন সুজন, কুজন, এরা বলে আসে, এদের প্রেসক্রিপশন নিয়েই তাহলে এই কাজগুলো হচ্ছে, এবং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার একটা বড় দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে। আমরা কারো পকেটে চলে যেতে চাই, আমরা হয়তো যেসব কথা আমরা শুনছি অন্য কোনো দেশের পকেটে চলে যেতে চাচ্ছি। ফলে আমলাতন্ত্র কিন্তু শেষ। এবং আপনি জেনে থাকবেন যে অনেকগুলো পদোন্নতি হয়েছে, অনেককে এসে বাইরে থেকে বসেছে। আপনি তাদের চাকরির যদি হিস্ট্রি বের করেন, আমি এমন অনেককেই দেখেছি যাদের আমি ব্যক্তিগতভাবে জানি, যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছিল, মাদক পাচারের অভিযোগে বিভাগীয় মামলা ছিল, তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে আপনি যদি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে এনে সচিব বা অতিরিক্ত সচিব বানিয়ে দেন, বিগত 17 বা 18 বছরে আমাদের যে উন্নয়নের অবকাঠামো এবং তার যে প্ল্যান, সে সম্পর্কে তো সে কিছু আসলে জানে না। আমি কিছুদিন আগে সাক্ষাৎকার নিয়েছিলাম সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসের। ডক্টর আহমদ কায়কাউস একদম স্পষ্ট ভাষায় বলেছিলেন যে মানে বাংলাদেশের যে আজকের উন্নয়ন, আজকের যে অবকাঠামো, সেটা তো আসলে শুধুমাত্র রাজনীতি দ্বারা হয় নাই, স্মার্ট আমলাদের দ্বারাও হয়েছে, এবং আমলা এবং রাজনীতিবিদরা খুব একসঙ্গে কাজ করেছেন বলেই বাংলাদেশ এরকম একটা অর্থনৈতিকভাবে মানে একটা বেশ অনেক দূরে গিয়ে গিয়েছিল। এবং এটা ব্লুমসবার্গের মতো স্বীকার করেছে। দা ইকোনমিস্ট শেখ হাসিনার বন্ধু নয়, শেখ হাসিনার সমালোচনা করেছে, কিন্তু শেখ হাসিনাকে এই ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক